আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অবনী স্কুল অ্যান্ড কলেজের গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রুমানা বেগম, সহকারী শিক্ষক, অবনী স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর, ঢাকা। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। গত ক্লাসে আমরা দ্বাদশ অধ্যায় নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করছিলাম। তোমরা জেনেছো যে সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদেরকে নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে, তা না হলে আমরা বিভিন্ন রকম রোগে আক্রান্ত হতে পারি, যেমন ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ ইত্যাদি, তাই না? তো গত ক্লাসে আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা করছিলাম। আজকের ক্লাসে আমরা হৃদরোগ আর উচ্চ রক্তচাপ সম্পর্কে জানব। নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা, পাঠ 3 ও 4, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ। তোমরা তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বইটি বের করো। দ্বাদশ অধ্যায় নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা, পৃষ্ঠা নাম্বার 123। এই পাঠ থেকে তোমরা যা শিখতে পারবে: হৃদরোগ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, হৃদরোগের খাদ্য ব্যবস্থাপনা ব্যাখ্যা করতে পারবে, উচ্চ রক্তচাপের কারণ নির্ণয় করতে পারবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার উপায়গুলো বর্ণনা করতে পারবে। পাঠ 3, হৃদরোগ। হৃদরোগ হচ্ছে হৃদযন্ত্রের রোগ। আর হৃদযন্ত্র কি? হৃদযন্ত্র হচ্ছে আমাদের দেহের ভিতরে একটি স্বয়ংক্রিয় পাম্প, যা অনবরত সংকোচন ও প্রসারণের মাধ্যমে রক্তের সঞ্চালন ঘটায়। তোমরা গতকাল সাবিনা আহমেদ আপার বিজ্ঞান ক্লাসে হৃদযন্ত্রের যত কথা অধ্যায়টি পড়েছ এবং হৃদযন্ত্র সম্পর্কে জেনেছ। এখন আমরা হৃদরোগ সম্পর্কে জানব। হৃদরোগ। আমাদের দেশে দিন দিনই হৃদরোগীর সংখ্যা বাড়ছে। হৃদরোগের প্রধান কারণগুলোর মধ্যে অনিয়ন্ত্রিত জীবনযাপন, অতিরিক্ত সম্পৃক্ত চর্বি জাতীয় খাদ্য গ্রহণ, প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য শক্তি গ্রহণ, ব্যায়াম বা শারীরিক পরিশ্রম না করা, বংশগত কারণ, বিপাকীয় ত্রুটি ইত্যাদি উল্লেখযোগ্য। হৃদরোগে আক্রান্ত হলে অবশ্যই নিয়মতান্ত্রিক জীবনযাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলো হৃদরোগ সম্পর্কে একটি ভিডিও দেখি। Coronary artery disease is the most common form, killing over 366,000 people a year. It mainly affects men over 45 and women over 55. But risk factors can start as early as childhood. So what causes coronary heart disease? The heart, like any organ, requires blood for oxygen and other nutrients to function properly, and it receives this blood supply from the coronary arteries. Fatty deposits, or plaque, may build up in our coronary arteries. When a coronary artery is partially blocked, it cannot supply enough blood to the heart muscle, which leads to chest pain called angina. If a fatty deposit breaks down and ruptures, a blood clot can form around it, and over time, artery can become completely blocked. Then a heart attack occurs. In recent years, researchers have found a sedentary lifestyle increases your risk for heart disease. Even if you exercise regularly, it may not be enough to combat a sedentary lifestyle. Why is that? 1. Prolonged sitting can lead to elevated cholesterol, which can clog arteries over time. 2. Muscles burn less fat and blood flows more sluggishly during a long sit, making it easier for fatty acids to accumulate in the blood vessels. 3. Prolonged sitting also has been linked to high blood pressure, which can damage areas in your artery walls, making it easier for fatty material to build up.
Other lifestyle choices also increase your risk, such as smoking, using drugs, persistent stress, and an unhealthy diet. So, how can you reduce lifestyle-related risk factors? Mind what you eat. Take steps to relieve stress. Commit to being active throughout the day. Change begins with choice. Start today. ভিডিও তো দেখলে, এর সমাধান কি? নিয়মতান্ত্রিক জীবনযাপন। নিয়মতান্ত্রিক জীবনযাপন করার জন্য নিম্নলিখিত বিষয়গুলোর দিকে বিশেষভাবে নজর দিতে হবে। নিয়মিত সুষম খাদ্য গ্রহণ এবং এ সংক্রান্ত বিধিনিষেধগুলো মেনে চলতে হবে। নিয়মিত ও প্রয়োজন অনুযায়ী ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করা। নিয়মিত চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা। নিয়মিত রক্তচাপ পরিমাপ করা। নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠা। 6 থেকে 8 ঘন্টা ঘুমানো। মানসিক চাপ, উত্তেজনা ও রাগ নিয়ন্ত্রণ করা। ধূমপান ও মদপান পরিহার করা। পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা। প্রতিদিন জীবনযাত্রায় যথাসম্ভব নির্দিষ্ট রুটিন মেনে চলা। শারীরিক যে কোনো জরুরি অবস্থায় চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা। হৃদরোগে খাদ্য ব্যবস্থাপনা। হৃদরোগীর খাদ্য কেমন হওয়া উচিত? হৃদরোগীর খাদ্য এমন হতে হবে যাতে করে রোগীর জন্য প্রয়োজনীয় খাদ্য শক্তির চেয়ে বেশি খাদ্য শক্তি গৃহীত না হয় ও খাদ্য সুষম হয়। খাদ্যের মাধ্যমে চিনি, লবণ ও ফ্যাটের গ্রহণ যেন কম থাকে এবং প্রচুর পরিমাণে আঁশ জাতীয় খাদ্য গ্রহণ করা হয়। এছাড়াও নিচের বিষয়গুলো মনে রাখতে হবে। লাল চালের ভাত ও ভুসি সহ আটার রুটি খাওয়ায় অভ্যস্ত হতে হবে এবং চাল ও আটার তৈরি খাবার প্রয়োজনীয় পরিমাণের চেয়ে বেশি খাওয়া যাবে না। বেশি আঁশযুক্ত খাদ্য যেমন শাকসবজি ও ফল, বিশেষ করে টক জাতীয় ফল যেমন লেবু, জাম্বুরা, কমলা, আনারস ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে হবে। বিভিন্ন রঙিন সবজি যেমন সবুজ শাকপাতা, কমলা মিষ্টি কুমড়া, গাজর, বেগুনি বিট, লাল টমেটো, হালকা হলুদ সাদা মূলা, শসা প্রতিদিন গ্রহণ করতে হবে। মৌসুমী তাজা শাকসবজি প্রতিদিন খাওয়ার অভ্যেস করতে হবে। ডাল, বাদাম পরিমিত পরিমাণে খেতে হবে। মাছ, চর্বি ছাড়া মাংস, চামড়া ছাড়া মুরগির মাংস, ডিম প্রয়োজনীয় পরিমাণে খেতে হবে। ননি তোলা দুধ ও এই দুধের তৈরি টক দই খাওয়া ভালো। রান্নায় লবণ কম দিতে হবে এবং খাওয়ার সময় বাড়তি লবণ খাওয়া যাবে না। আমি গত ক্লাসে তোমাদেরকে ডায়াবেটিস পড়ানোর সময় একটা ছক করে দিয়েছিলাম এবং বলেছিলাম কোন কোন খাবার খাওয়া যাবে, কোন কোন খাবার কম খেতে হবে, কোন খাবার একদমই পরিহার করতে হবে। ঠিক একইভাবে হৃদরোগের যে খাদ্য ব্যবস্থাপনা, এটা যদি তোমরা বাসায় খাতায় ছক করে নাও তাতে তোমার খুব মনে রাখতে খুব বেশি সুবিধা হবে এবং সহজেই তুমি এটা আয়ত্ত করতে পারবে। যে খাবারগুলো বাদ দেওয়া উচিত দেখো: মাখন, ঘি, ডালডা, নারকেল, বেশি তৈলাক্ত ও চর্বিযুক্ত খাদ্য, আইসক্রিম, মিষ্টি জাতীয় খাদ্য ইত্যাদি, বেশি চর্বিযুক্ত মাংস, কলিজা, হাঁস মুরগির চামড়া ও এদের তৈরি খাদ্য, বেশি লবণযুক্ত বা লবণে সংরক্ষিত যে কোনো খাবার যেমন পনির, আচার চাটনি, সস, সয়া সস, চিপস, চানাচুর, লবণযুক্ত বাদাম, নোনা ইলিশ, টিনজাত মাছ ইত্যাদি। ফাস্ট ফুড যেমন চিকেন ফ্রাই, পিৎজা, মাংসে তৈরি নাগেট ইত্যাদি। বেকারির খাবার যেমন বিস্কুট, পেস্ট্রি, কেক ইত্যাদি। সফট ড্রিঙ্কস ও এনার্জি ড্রিঙ্কস, ডার্ক কফি ইত্যাদি। সালাদে লবণ ও সালাদ ড্রেসিং বাদ দিতে হবে। চাইনিজ লবণ বা টেস্টিং সল্ট বাদ দিতে হবে।
তোমাদের করণীয় হচ্ছে এখন হৃদরোগী যে খাবারগুলো খাবেন এবং যে খাবারগুলো খাবেন না তার একটা ছক তৈরি করে সবগুলো একটা খাতায় তুলবে এবং সেখান থেকে তোমরা খুব ভালোভাবে এটা অনুশীলন করবে। তাতে সৃজনশীল প্রশ্ন বা বহুনির্বাচনী প্রশ্ন যেভাবেই হোক না কেন তোমরা এটার উত্তর দিতে পারবে। পাঠ 4, উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ কি চলো আমরা জেনে নেই। In this video, we are going to talk about the amazing beneficial effects of napping on high blood pressure. High blood pressure is a dangerous condition that affects billions of people around the world. Also known as hypertension, high blood pressure is a very common problem that increases the risk of heart diseases, stroke, and kidney failure. In USA alone, about 75 million adults have high blood pressure. That's about 1 in every 3 adults. High blood pressure was the predominant cause of death for more than 4 lakh Americans in 2014 alone. That's more than 1100 deaths each day. And that figure has been rising and rising. For every 10 people who are diagnosed with hypertension, a further 7 remain undiagnosed and untreated. This is because high blood pressure rarely causes symptoms in the early stages and remains as a silent disease for a very long time. What does the blood pressure numbers mean? Blood pressure is measured using two numbers. The first number, called systolic blood pressure, represents the pressure in your blood vessels when your heart beats. The second number, called the diastolic blood pressure, represents the pressure in your blood vessels when your heart rests between the beats. Blood pressure is measured in millimeters of mercury. Blood pressure less than 120/80 millimeters of mercury is considered normal. A blood pressure of more than 140/90 millimeter mercury is considered too high or hypertension. Blood pressure levels higher than normal for a long time is a dangerous condition. But the good news is that lifestyle changes can significantly reduce your numbers and lower your risk without requiring medications. Now, most of you know that good habits like more exercise, good diet, and less salt are the cornerstone habits to reduce blood pressure. However, the latest research shows a lifestyle change that decreases blood pressure significantly: midday naps. A new study shows that taking a short 20 to 40 minute nap during the day helps in significantly reducing blood pressure in hypertensive patients. Midday sleep appears to lower blood pressure levels at the same magnitude as the other lifestyle changes, said Dr. Manolis Kalistratos, a cardiologist in Greece. Taking a low blood pressure drug, for example, can lower your blood pressure level an average of 5 to 7 millimeters of mercury, while a 40-minute nap, if taken regularly, can reduce overall blood pressure levels an average of 5 millimeter mercury, the author study said. In this research, 212 people participated with an average age of 62 and systolic blood pressure of 130. 25% of these people also had diabetes or smoking as a risk factor. Then the researchers divided the participants into two groups and asked half of the participants to take midday naps of about 30 to 50 minutes per day. This went in for a couple of months, and after that the study groups were called in again for further examination. The observations of the study showed that those who napped had an average systolic blood pressure lower than 5 millimeters mercury than those who didn't nap. The findings in this study are significant and promise to introduce a new lifestyle modification which can impact the lives of numerous people in a better way. We obviously don't want to encourage people to sleep for hours on the end during the day, but on the other hand, they shouldn't feel guilty if they can take a short nap, given the potential health benefits, Kalistratos said in an American College of Cardiology news release. In addition to midday naps, your blood pressure readings are what you eat. Reducing your salt intake, eating more fruit and vegetables, and keeping alcohol to a limit will lower your blood pressure. Also, regular exercise, meditation, and regular medical checkups are also the things that are essential to have a normal blood pressure. তোমরা কি জানলে? উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় হাইপারটেনশন বলে। শরীর আর মনের স্বাভাবিক অবস্থায় রক্তচাপ যদি
বয়সের জন্য নির্ধারিত মাত্রার উপর অবস্থান করতে থাকে তবে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে। রক্তের চাপ যদি কম থাকে তাহলে তাকে নিম্ন রক্তচাপ বলে, আর যদি স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তবে তাকে উচ্চ রক্তচাপ বলা যায়। অনিয়ন্ত্রিত জীবনযাপন, বংশগত কারণ, ওজনাধিক্য, বিপাকীয় ত্রুটি ইত্যাদি কারণে উচ্চ রক্তচাপ হতে পারে। ঔষধের পাশাপাশি যথাযথ নিয়ন্ত্রিত খাদ্য গ্রহণ ও নিয়মিত পরিশ্রম বা ব্যায়ামের মাধ্যমে শরীরের ওজন স্বাভাবিক রাখা এবং নিয়মতান্ত্রিক জীবনযাপন করাই উচ্চ রক্তচাপ চিকিৎসার অর্থাৎ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য সবচেয়ে উত্তম উপায়। উচ্চ রক্তচাপে আক্রান্ত হলে অবশ্যই নিয়মতান্ত্রিক জীবনযাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিয়মতান্ত্রিক জীবনযাপন করার জন্য নিম্নলিখিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার সেই আগের মতোই নিয়মিত সুষম খাদ্য গ্রহণ এবং এ সংক্রান্ত বিধিনিষেধগুলো মেনে চলা, নিয়মিত ও প্রয়োজন অনুযায়ী ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করা, নিয়মিত রক্তচাপ পরিমাপ করা, নিয়মিত চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ গ্রহণ করা, মানসিক চাপ, উত্তেজনা ও রাগ নিয়ন্ত্রণ করা, নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠা, 6 থেকে 8 ঘন্টা ঘুমানো, ধূমপান ও মদপান পরিহার করা, পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা, প্রতিদিন জীবনযাত্রায় যথাসম্ভব নির্দিষ্ট রুটিন মেনে চলা, শারীরিক যে কোনো জরুরি অবস্থায় বা রক্তচাপ অনিয়ন্ত্রিত হলে বা রক্তচাপ ওঠানামা করলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা। দেখো, নিয়মতান্ত্রিক জীবনযাপন করার পদ্ধতিগুলো কিন্তু প্রায় একই রকম। সুষম খাবার গ্রহণ, সময় মতো ঘুমানো, সময় মতো ঘুম থেকে ওঠা, প্রয়োজন অনুযায়ী ব্যায়াম বা শারীরিক পরিশ্রম, এই সবগুলোই আমাদের নির্দিষ্ট নিয়মকানুন হিসেবে আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় মেনে চলতে হবে। উচ্চ রক্তচাপে খাদ্য ব্যবস্থাপনা কেমন হবে? বেশি আঁশযুক্ত খাদ্য যেমন শাকসবজি ও ফল, বিশেষ করে টক জাতীয় ফল যেমন লেবু, জাম্বুরা, কমলা, আনারস ইত্যাদি খাওয়ার অভ্যাস করতে হবে। কচি ডাবের পানি উপকারী। ভাত ও রুটি এবং চাল ও আটার তৈরি খাবার প্রয়োজনীয় পরিমাণের চেয়ে বেশি খাওয়া যাবে না। সাদা চাল ও সাদা আটার চেয়ে লাল চালের ভাত ও গমের ভুসি সহ আটার রুটি বেশি উপকারী। মাছ, চর্বি ছাড়া মাংস, ডিম প্রয়োজনীয় পরিমাণে খাওয়া যাবে। ডাল বাদাম খাওয়া যাবে। ননি তোলা দুধ ও এই দুধের তৈরি টক দই খাওয়া। রান্নায় লবণ কম দিতে হবে এবং খাওয়ার সময় বাড়তি লবণ খাওয়া যাবে না। প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য শক্তি গ্রহণ করা যাবে না। যে খাবার বাদ দিতে হবে, একেবারেই খাওয়া যাবে না। বেশি লবণযুক্ত খাবার বাদ দিতে হবে, যেমন পনির, আচার, চাটনি, সস, চিপস, চানাচুর ইত্যাদি। লবণে সংরক্ষিত যে কোনো খাবার যেমন নোনা ইলিশ, টিনজাত মাছ ইত্যাদি। মাখন, ঘি, ডালডা, নারকেল ও বেশি তৈলাক্ত ও চর্বিযুক্ত খাদ্য। চর্বিযুক্ত মাংস ও এর তৈরি খাদ্য। ফাস্টফুড যেমন চিকেন ফ্রাই, পিৎজা, মাংস তৈরি নাগেট ইত্যাদি। বেকারির খাবার যেমন বিস্কুট, পেস্ট্রি, ক্রিম কেক ইত্যাদি। সফট ড্রিঙ্কস ও এনার্জি ড্রিঙ্কস, ডার্ক কফি ইত্যাদি। সালাদে লবণ ও সালাদ ড্রেসিং বাদ দিতে হবে এবং সয়া সস, চাইনিজ লবণ বা টেস্টিং সল্ট বাদ দিতে হবে। যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারলে স্বাভাবিক সুস্থ জীবনযাপন করা সম্ভব হয়, আর নিয়ন্ত্রণে না রাখলে কিডনি নষ্ট হওয়া, স্ট্রোক হওয়া, হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায় এবং অন্যান্য শারীরিক জটিলতা দেখা দিতে পারে। আমরা কিন্তু ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ 3টা রোগ সম্পর্কে জানলাম, পড়লাম, অনেক কিছু শিখলাম। শুধুমাত্র শিখলেই কি হবে? তোমাকে তোমার জীবনে এই নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে। তাতে তুমি অনেক
রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবে। কারণ আমরা জানি প্রতিকারের চেয়ে প্রতিরোধই শ্রেয়। এবার আমরা অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো আছে সেগুলো সমাধান করব। দেখো, তোমাদের অনুশীলনীতে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে, 1 নাম্বার, সুস্বাস্থ্য বজায় রাখতে প্রতিদিন কত ঘন্টা ঘুমাতে হয়? ক আছে 3 থেকে 4 ঘন্টা, খতে আছে 4 থেকে 5 ঘন্টা, গতে আছে 6 থেকে 8 ঘন্টা, আর ঘ নাম্বারে আছে 9 থেকে 10 ঘন্টা। এটা উত্তর হবে 6 থেকে 8 ঘন্টা। 2 নম্বর, মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি কেন? ক, এতে আশেপাশে যারা থাকেন কেউ কিছু মনে করে না। খ, জীবনে চলার পথে নিজেকে নিয়ন্ত্রণে রাখা যায় না। গ, নানা রকম সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হতে হয় না। ঘ, উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন মানসিক রোগ থেকে রক্ষা পাওয়া যায়। আমরা কিন্তু এটা পড়েছি, উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন মানসিক রোগ থেকে রক্ষা পাওয়া যায়। এরপর একটা উদ্দীপক দেওয়া আছে, যেটা পড়ে তোমাকে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। মিসেস ঝর্ণার বয়স 50 বছর। চর্বিযুক্ত মাছ, মাংস, কুসুম সহ ডিম খাওয়া তার নিয়মিত অভ্যাস। কয়েকদিন ধরে সে নানা রকম অসুবিধা বোধ করছে, তাই মিসেস ঝর্ণার মেয়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। 3 নম্বর প্রশ্নে আছে, মিসেস ঝর্ণার কি ধরনের খাদ্য গ্রহণ যুক্তিযুক্ত? ক, সাদা আটার রুটি ও সাদা চালের ভাত। খ, পনির ও মাংসের কাবাব। গ, ননি তোলা দুধ ও টক দই। ঘ, কেক ও মিষ্টি দই। এখানে হবে ননি তোলা দুধ ও টক দই। 4, মিসেস ঝর্ণার এই ধরনের সমস্যার সৃষ্টির কারণ কি? 1, স্নেহের আধিক্য। 2 নম্বরে আছে প্রোটিন আধিক্য। আর 3 হচ্ছে কার্বোহাইড্রেটের আধিক্য। যে খাবারগুলোর নাম দেওয়া আছে সেখানে কিন্তু কার্বোহাইড্রেট যুক্ত খাবার নেই বললেই চলে। তাতে হবে 1 ও 2। এবার বাড়ির কাজ হিসেবে আমি তোমাদের অনুশীলনী সৃজনশীল একটা প্রশ্ন হিসেবে দিয়েছি, বাড়ির কাজ হিসেবে দিয়েছি। সৃজনশীল প্রশ্নটা হচ্ছে, মাসুমা বেগম মধ্যবয়সী ভদ্রমহিলা, তার দেহের ওজনও বেশি, অসুস্থ বাবা মার দেখাশোনা, 2 বেলা তাদের ইনসুলিন দেওয়া ও খাবারের ব্যবস্থা তাকেই করতে হয়। সংসারের যাবতীয় কাজ করতে গিয়ে তিনি কোনো চলাফেরা কোনো নিয়ম শৃঙ্খলা মানেন না। তিনি মিষ্টি, পায়েস, সফট ড্রিঙ্কস, জুস খেতে পছন্দ করেন। মাসুমার শরীর খারাপ হলে চিকিৎসক তাকে ভবিষ্যতের জন্য স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে বলেন। ক, বিপাকজনিত একটি রোগের নাম লেখো। খ, আঁশযুক্ত খাবার গুরুত্বপূর্ণ কেন বুঝিয়ে লেখো। গ, মিসেস মাসুমাকে তার বাবার জন্য কোন ধরনের খাদ্য ব্যবস্থা করতে হয় ব্যাখ্যা করো। ঘ, মিসেস মাসুমার সুস্থ থাকার জন্য প্রয়োজন উপযুক্ত নিয়মতান্ত্রিক জীবন প্রণালী বিশ্লেষণ করো। গত ক্লাসে আমি তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম শিখিয়েছি। তোমরা সেভাবে সৃজনশীল প্রশ্ন এই ক খ গ ঘ এই 4টির উত্তর তোমাদের খাতায় করবে এবং বাড়ির কাজ হিসেবে তৈরি রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায় থেকে নিয়মতান্ত্রিক জীবনযাপন সম্পর্কে জেনেছি এবং এই জীবনযাপন অভ্যস্ত না হলে আমরা যে সকল রোগে আক্রান্ত হতে পারি সে সম্পর্কে জেনেছি। সুতরাং এই অধ্যায়ের গুরুত্ব তুমি যতটা অনুধাবন করতে পারছো, এখন অনুধাবন করতে পারছো, যার ফলে তোমরা এই নিয়মতান্ত্রিক জীবনযাপনে অভ্যস্ত হওয়ার চেষ্টা করবে, তবেই আমাদের আজকের পাঠটা সার্থক হবে। আর এই অধ্যায়টি বারবার বাসায় অনুশীলন করবে, প্র্যাকটিস করবে, যাতে তোমরা খুব ভালোভাবে আনসার করতে পারো। আর ছোট ছোট এমসিকিউ কোশ্চেনগুলো এই অধ্যায়ে থাকে, যেগুলো আমরা জানি। সুতরাং খুব ভালোভাবে রিডিং করলে তবেই তুমি এই কোশ্চেনগুলোর আনসার করতে পারবে। ঠিক আছে?
তো ভালো থেকো সবাই। আমার ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।